আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিনই চেষ্টা করি যে দিনের সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা তার একটু বিচার বিশ্লেষণ এবং এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এবং আমাদের এই আয়োজনের বিভিন্ন সময়ে বিভিন্ন খাতে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং তাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দেন। আমরা একটু আলোচনা করি, একটু ঘটনার ভেতরে যাওয়ার চেষ্টা করি আমাদের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সবচেয়ে বড় খবর যে আজ বাংলাদেশের 10টি জেলায় ঢাকার বাইরে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে এবং যেটি আশা করা যাচ্ছে যে এর মাধ্যমে আরও বেশি করোনার যে পরিস্থিতি তা জানা যাবে এবং অনেকেই আশা প্রকাশ করছে যে আসলে এতে অনেকটা চিত্র কেমন করোনার পরিস্থিতি তাও কিন্তু অনেকটা পরিষ্কার হবে, যেটা কেউ কেউ বলছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই এবং আমাদের সঙ্গে দেশের বাইরে থেকেও যুক্ত হবেন, যুক্তরাজ্য থেকে, কারণ আপনারা জানেন যে যুক্তরাজ্যে আগামী সপ্তাহ থেকে যে করোনার ভ্যাকসিন, যেটি একটি যুগান্তকারী ঘটনা, সেটি গণহারে সর্বসাধারণের উপর প্রয়োগ করা শুরু হবে। এবং এ নিয়ে কিন্তু শুধু যুক্তরাজ্য না, যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য দেশ এবং আমাদের দেশেও কিন্তু এ নিয়ে প্রচণ্ড উৎসাহ স্বাভাবিকভাবে রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদেরকে একটু জানাতে চাই। worldometers.info অনুসারে ঠিক এই মুহূর্তে সারা বিশ্বের করোনা পরিস্থিতির খবর। সারা বিশ্বে ঠিক এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,65,26,547 জন এবং মৃতের সংখ্যা 15,29,000-এরও বেশি। ধীরে ধীরে কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে এবং আরেকটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্যেও কিন্তু করোনার পরিস্থিতি বলা যায় একটু খারাপের দিকে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রও কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা সাজিয়েছি এবং একটু দেশের দিকে তাকাতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও করোনায় আক্রান্ত হয়েছেন 1,888 জন এবং করোনায় আক্রান্ত হয়ে আরও নতুন করে মৃতের সংখ্যা 35 জন। আমরা ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মনোয়ারা খাতুনকে। ডাক্তার মনোয়ারা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ গ্যালারিকে। একটা বিষয় একটু জানতে চাই ডাক্তার মনোয়ারা খাতুন, যে অনেকেই যেটা বলছেন, গত কয়েকদিন ধরেই বলছেন যে শীত আসেনি, এতেই দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং দেখা যায় যে আজও কিন্তু সূর্যের আলো অনেকটা সময় দেখা যায়নি, অর্থাৎ শীত কিন্তু এসে গেছে। তাহলে মানে কেমন বুঝতে পারছেন যে আসলে দেশের করোনা পরিস্থিতি এখন কোন অবস্থানে রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজ, এটা হচ্ছে নর্থ বেঙ্গলের প্রাণকেন্দ্র এবং এখানে যা আছে বগুড়া, এটা নর্থ বেঙ্গলের মাঝখানে এবং এদিকে কিন্তু শীত শুরু হয়ে গেছে অলরেডি এবং শীতের প্রকোপের জন্য আমাদের যে এর আগে করোনার পেশেন্ট কিন্তু মাঝখানে কমে গিয়েছিল। আচ্ছা, একদম বেজলাইনে আসে নাই, বাট কমে গেছিল, তার চেয়ে এখন আবার বৃদ্ধি পেয়েছে আবার এবং বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আচ্ছা, গত কয়েকদিনে কি আসলে রোগীর সংখ্যা বাড়ছে টিএমএসএস মেডিকেল কলেজে, করোনা রোগীর জি, সংখ্যা? কত জি জি, আমাদের এখানে করোনার সংখ্যা মাঝখানে কমে 10-এর নিচে চলে আসছিল কোভিড পেশেন্টের আমাদের, সেখানে এখন আবার প্রায় 30 পার হয়ে গেছে, মানে আচ্ছা, 40-এর নিচে আছে এবং 30-এর উপরে আছে। ও, আপনি যেহেতু গাইনি এবং অপস বিভাগের সহযোগী অধ্যাপক, একটু এই বিষয়েই জি, প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে এই করোনাকালে বিশেষ করে শীতের প্রকোপ শুরু হওয়ার পরে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের অবস্থা কেমন দেখছেন? বিশেষ করে তারা কি আসলে করোনায় আক্রান্তের হার কেমন তাদের? আমাদের এই গর্ভবতী মায়েদের করোনার প্রকোপ বা করোনার আক্রান্তের হার মানে আসলে ওইভাবে ডাটা মানে করা যায়নি যে আগে যে গর্ভবতী মারা আক্রান্ত হয়েছেন বা আমরা আসলে তার চেয়ে বেশি কিনা সেরকম কিন্তু একদম নন প্রেগনেন্ট বেশি কিনা, তবে একটু চান্স বেশি থাকে এই কারণে যে গর্ভবতী মায়েরা আমরা বলি যে প্রেগনেন্সি ইটসেলফ সেলফ ইজ এ নন প্রেডিক্টেবল বা আনপ্রেডিক্টেবল ডিজিজ বা ডিজিজ না, আনপ্রেডিক্টেবল কন্ডিশন। তো এই কন্ডিশনে সেখানে করোনা একটা ভাইরাস রোগ, এটাতে আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে।
এখানে কিছুটা বেশি থাকে, কিন্তু সবার চান্স বা সব গর্ভবতী মায়েদের যে হবে এরকম কোনো কথা নেই। তবে এখানে চান্স হওয়ার কারণ হচ্ছে যে কিছু কিছু আমরা বুঝতে পারি বা এরকম একদম এভিডেন্স নাই বা ডাটা নাই, কিন্তু চান্সটা হলো এই কারণেই যে গর্ভবতী মা ঠিক মতো ঠিক সময়ে একটা গর্ভকালীন যে পরিচর্যা নেওয়া লাগে, অ্যান্টিন্যাটাল কেয়ার, সেখানে ঠিক মতো আসতে পারছে না বা এখানে একটু লেকিং থাকছে, এবং সে কারণেই তার কিছু আমাদের যেটা মনে হয় যে মেডিকেল যে কন্ডিশন গুলা, যেমন কোনো মার যদি হাইপারটেনশন সাথে ডায়াবেটিস, এই যে কোমরবিডিটি যদি থাকে, সেক্ষেত্রে কোভিড-19 আক্রান্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকে যায়। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে। আর আরেকটা বিষয় আমরা প্রায়ই একটু জানার চেষ্টা করি, সেটি হচ্ছে যে যেটি এর আগেও আমরা জেনেছি যে এটি গবেষণার বিষয়, এখনো গবেষণা চলছে, সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সেটি হচ্ছে যে মায়ের যদি, গর্ভবতী মায়ের যদি করোনা থাকে, তাহলে বাচ্চা প্রসব করার পরে কি সেই শিশুর কি করোনা আক্রান্ত হয়, কেমন দেখছেন? জি, আমরা এখানে যেগুলো মাদের এ পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি বা দিচ্ছি, এখন পর্যন্ত আমরা এখানেও পাইনি, এবং এটা কিন্তু একটা মানে রিসার্চ চলছে এবং এখনো কোনো এভিডেন্স ডাটাবেজ নাই। কারণ এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন বা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় যে বাচ্চার আ কন্টামিনেশন হবে সেটা এরকম হয় নাই, এবং ডেলিভারির সময়ে বা যদি নরমাল ডেলিভারি হয় বা মানে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যদি ডেলিভারি করি, সেক্ষেত্রেও কিন্তু এটা চা নাই। মানে এরকম যে বাচ্চার হবে এরকম কোনো পাওয়া যায়নি। এবং আমরা এখানে যেগুলো করেছি বা এবং আমরা আরেকটা জিনিস যে ডেলিভারি হওয়ার পরে বা সিজারিয়ান সেকশন করার পরে সেই বাচ্চাকে কিন্তু আমরা অনেক সময় টেস্ট করেছি যে এটার আমরা দেখার জন্য যে এটা আচ্ছা, কোনো কারণে কনভিন্স করোনা হয় কিনা, আছে কিনা। সেখানে নেগেটিভ এসেছে, নাই। এবং আমরা এ পর্যন্ত আমরা পাই নাই। বাহ! এটা খুবই আসলে একটি আশার খবর। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে করোনাকালীন সময়ে আপনি নিশ্চয়ই জানেন যে গত মার্চে জি, বাংলাদেশে এই করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই যে পরিস্থিতি, এবং অনেকেই আমরা দেখলাম পত্রপত্রিকার গণমাধ্যমের খবর যে বাচ্চার যে ডেলিভারি সেটি অনেকেই হাসপাতালে আসতে চাননি, এবং এজন্য প্রসবকালীন অনেক জটিলতাও কিন্তু তৈরি হয়েছে, সেই খবরও কিন্তু আমরা দেখেছি। এখন কি পরিস্থিতি জি, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে? অর্থাৎ গর্ভবতী মায়েরা কি এখন জি। নিয়মিত চেক আপের জন্য কি ডাক্তারের কাছে আসছেন? আপনারাই বা কি বলছেন? জি, জি। আমরা একটু আশাবাদী এই কারণেই যে এখন আগে ১ম যে মানে ভীতিটা কাজ করত বা যে ধরনের পেশেন্ট আসতো না, এবং এ কারণে অনেক মায়েদের আমরা পেয়েছি যে কারণে যে ঠিকমতো গর্ভকালীন সময় ডিউ টাইমে আসতে পারে নাই, বা অথবা এই কারণে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, অথবা বা বাড়িতে ডেলিভারি হইছে, বা ডেলিভারি হতে গিয়ে বাচ্চা মারা গেছে। এই ধরনের অনেক এভিডেন্স আমরা পাইছি। আমাদের কাছে আছে ডকুমেন্ট। প্লাস এখন যেটা পাচ্ছি এবং আমরা আশাবাদী যে এখন আমরা যে ট্রাইজ মেইনটেইন করে চলি বা ওই যে গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোন। পাশাপাশি আমরা নিউ নরমাল লাইফ এটা কিন্তু স্টার্ট করে দিয়েছি, এবং আমরা কিন্তু এখন আগের চেয়ে অনেক পেশেন্ট আমাদের বৃদ্ধি পাইছে। আমাদের হসপিটালে টিএমএসএস মেডিকেল কলেজে, এবং আমাদের আউটডোর পেশেন্ট ডে বাই ডে এটা মানে বাড়ছে। প্লাস ইনডোরে যে নরমাল যে পেশেন্ট গুলো ভর্তি হওয়া, আমরা যে সিম্পটম দিয়ে মানে কিছুটা ধারণা নিচ্ছি যে না এর হয়তো করোনা নাই। এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু আগের চেয়ে বেশি আসতেছে। আউটডোরে এবং ইনডোরে সব জায়গায় বাড়তেছে, এবং আমাদের অপারেশনের দিকে নরমাল ডেলিভারি এই পেশেন্ট গুলো আগের চেয়ে অনেক বৃদ্ধি পাচ্ছে একেবারে শেষ প্রশ্ন, বর্তমানে। ডাক্তার মনোয়ারা খাতুন, সেটি হচ্ছে যে ঠিক এই মুহূর্তে গর্ভবতী মা যারা রয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? জি, আমাদের পরামর্শ হলো যে গরমে যেহেতু শীত চলে আসছে, এবং এই কারণে একটু আমাদের যেটা যে ডিসট্যান্স মেইনটেইন করা, বিশেষ করে আমাদের এখন যেটা মানে বাংলাদেশ সরকার মানে যে আমাদের যে একটা দিচ্ছেন যেটা যে নো মাস্ক নো নো সার্ভিস, বা সার্ভিস। মাস্কের প্রতি আমাদের এটা জি, আমরা মাস্কের প্রতি আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি, এবং হ্যান্ড স্যানিটাইজার বারবার হাত ধোয়ার জন্য, এবং গর্ভবতী মায়েরা এইটা বেশি মেনটেন করবেন এই কারণে যেহেতু গর্ভকালীন অবস্থায় তাদের একটু ঝুঁকিটা বেশি থেকে যায় বা যদি কাছাকাছি থাকবে, সেই জন্য মাস্কটা বাধ্যতামূলক। আমরা যে রোগীদের হাসপাতালে ভর্তি করি, আমাদের সে ঠিকমতো মাস্ক পরছে কিনা বা মাস্ক পরে আমাদের কাছে আসছে কিনা, এবং হাসপাতালে যারা ভর্তি হচ্ছে বা পেশেন্ট গুলো আছেন তাদের সাথে যে অ্যাটেন্ডেন্স আসতেছেন তারা ঠিক মাস্ক পরছেন কিনা, আমরা এগুলা খুব মানে ভালোভাবে এগুলা আমরা পর্যবেক্ষণ করতেছি, এবং আমরা এগুলা যারা ঠিক মতো পড়ে না বা তাদেরকে আমরা মাস্কটা মানে সাপ্লাই দিচ্ছি, এই ব্যাপারেও আমরা সবাই সচেতন আর কি, এবং এবং সবাই এবং অ্যালার্ট, এবং 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 এই মায়েরাও ভূমিকা তো আমরা মেনটেন করতেছি। নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে আসবেন,
ঠিক এই আসলে মুহূর্তেও, তাই নয় জি কি? জি 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 জি। ডাক্তার মনোয়ারা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অপস বিভাগের সহকারী ও সহযোগী অধ্যাপক ডাক্তার মনোয়ারা খাতুনের সঙ্গে। আমরা আছি নিউজ গ্যালারিতে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আমাদের অন্যান্য মূল আয়োজন নিয়ে। আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজের প্রতি রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে, সৌজন্যে দিয়ে মিল ল্যাবরেটরিজ লিমিটেড। এই মুহূর্তে আমরা একটু যুক্ত করে নিতে চাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ হোসেনকে। জনাব আহমেদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আসলে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শীত আসার আগেই তো আমরা দেখলাম যে আমাদের দেশে করোনার প্রকোপ গত কয়েকদিন ধরে বেড়েছে। আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা এবং গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 35 জন, আক্রান্তের সংখ্যাও 1888, অর্থাৎ গড়ে 2000-এর দিকে। যেটি শীত তো এখন ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, শীত এসে গেছে বলা যায়। এখন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সারা ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই তাহলে আহ, অনেক দেশে প্রচুর আক্রান্ত হচ্ছে। ইউএস এর দিকে যদি তাকান, গ্রাফের দিকে, এবং ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর দিকে যদি তাকানো হয়, আমি যদি ওদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো কন্ট্রোলের মধ্যে আছে। আমাদের আহ, এখনো স্বাস্থ্য ব্যবস্থা কলাপস করেনি। যেটা হচ্ছে প্রচুর মানুষ আমরা এখনো দেখতে পাচ্ছি না যে আমাদের হাসপাতালগুলোতে ভিড় করছে, ভর্তি হতে যাচ্ছে এবং তারা ওয়েট করছে। সেই ধরনের অবস্থা আমরা এখনো পর্যন্ত আসিনি। সো আমরা যদি দেখি শুধু নাম্বারস গুলোর দিকে, তাহলে আমরা বলবো কিছুটা ইনক্রিজ করেছে। শীতের জন্য কিনা বলতে পারবো না, কারণ এটা এখনো পর্যন্ত কোনো কিছু প্রুফ হয়নি যে শীতের জন্যই আসলে করোনাটা ইনফেকশনটা বেশি হচ্ছে। কিন্তু কিছুটা আগের চেয়ে হচ্ছে একটু বেশি হচ্ছে ইনফেকশনটা। যেহেতু আমরা 1000-এর কাছাকাছি আমরা নামিয়ে নিয়ে এসেছিলাম, সেখান থেকে আবার আমরা 2000 ক্রস করেছি আমাদের ইনফেকশনের মাত্রাটা। জি তো যদি আমরা কম্পেয়ার করি তাহলে তার মানে হচ্ছে কিছুটা ইনক্রিজ করেছে। তারপরেও আমি বলবো এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আছে। এখনো আমরা স্বাস্থ্য ব্যবস্থা কলাপস করেনি। আচ্ছা, এই ধন্যবাদ। অবস্থায় আপনি নিশ্চয় জানেন, সেটি হচ্ছে আহমেদ হোসাইন, যে আমাদের দেশে সরকারিভাবে আজ থেকে 10টি জেলায় ঢাকার বাইরে অ্যান্টিজেন টেস্ট করার যে এটি যদিও ঘোষণা অনেক আগেই দেওয়া হয়েছিল, আজ থেকে আর কি শুরু হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ। আসলে কোথাও না কোথা থেকে তো আমাদের শুরু করতে হতো, আমরা অনেক দেরি করে শুরু করেছি। যে সমস্ত, যেমন ফর এক্সাম্পল রাশিয়া কিন্তু আজকে থেকে তাদের মানুষজনকে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে। আমেরিকা শুরু করে দিয়েছে, তার ডিস্ট্রিবিউশন অলরেডি বিন ডান। তারপরে অনেক দেশে আসলে সব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যে ভ্যাকসিনেশন আগামী ডিস্ট্রিবিউশন সপ্তাহ থেকে করার দেয়া জন্য। শুরু হবে। হ্যাঁ, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করে, সেখানে আমরা আজকে থেকে অ্যান্টিজেন দেওয়া শুরু করছি। আমরা অনেক লেট করে শুরু করছি এই ব্যাপারটা। তারপরও বলবো যে নট ব্যাড। যদিও আমাদের অ্যান্টিজেনের যে কাজটা, সেটা হলো প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ফলস নেগেটিভ আসে অ্যান্টিজেনের যে ব্যাপারটা। তো আমাদের দেখা যাচ্ছে যে 50%-এর মতো আসলে দেখা যায় যে 20% থেকে 50% মতো ভ্যারি করে, যে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আপনি যখন করোনা ডিটেকশন করতে চান তখন কিন্তু এই পরিমাণ এরর ধরা পড়ে। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি এখন এরর ধরা পড়ার পর যদি বলেন যে হ্যাঁ আপনাকে এখন একটু আরটিপিসিআর টেস্ট করতে যেতে হবে, তখন দেখা যেত যে অনেক মানুষের মধ্যে সেই টেন্ডেন্সিটা থাকতো না যে আমি হচ্ছে গিয়ে আবার আরটিপিসিআর টেস্ট করব, কারণ তাকে অলরেডি বলা হয়েছে যে আপনার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নেগেটিভ ধরা পড়েছে। জি। তো তারপরে সে করতো কি,
সে এইটাকে আবার তখন স্প্রেড করে দিত। তো সেই জন্য আমি বলছি এটা দেরিতে হলো মন্দের ভালো বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে, যে আমরা কিছুটা শুরু করতে যাচ্ছি এবং তাদেরকে আমরা যে ধরনের প্রোটোকল বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে, যে আমাদের সেকেন্ড টাইম টেস্টের ব্যাপারটাও এখানের মধ্যে জড়িত, আরটিপিসিআর টেস্টের ব্যাপারটা, তো এটা হচ্ছে কি আমাদের জন্য ভালো দিক। জি, জনাব ধন্যবাদ। আহমেদ হোসেন, আপনি আছেন আমাদের সঙ্গে, আপনি থাকবেন আমাদের সঙ্গে। ঠিক এই মুহূর্তে আমরা একটু যুক্ত করে নিচ্ছি যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক ডাক্তার ইসমত কবিরকে। ডাক্তার ইসমত কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে, এবং অসংখ্য ধন্যবাদ আসলে যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি আসলে আমিও দেখলাম যে আপনি আপনার ফেসবুকেও লিখেছেন মঙ্গল হোক যাত্রা, অর্থাৎ যুক্তরাজ্যে যেটি বলা হচ্ছে যে আগামী মঙ্গলবার থেকে এই যে যুগান্তকারী যে ঘটনা, সেটি হচ্ছে যে করোনার যে ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হবে। কতটুকু আশাবাদী, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ। আমি যুক্তরাজ্যের কেন্ট থেকে এটিএন নিউজের সমস্ত দর্শক শ্রোতাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, যেটা সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যুক্তরাজ্য একটা প্রথম স্থান অধিকার করে নিয়েছে। ভ্যাকসিন, এই একটা টিকা শুধু অনুমোদনই দেয়নি, এটাকে কিভাবে জনগণের মধ্যে একটা স্তর তৈরি করে এটা শুরু করা যায় তার ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে। এবং সেই সাথে জানাতে পারি, আমি ইতিমধ্যে শুনেছি, ধন্যবাদ, যে মস্কো বা রাশিয়া আজকে থেকে মাস ভ্যাকসিনেশন অর্থাৎ জনসাধারণের মধ্যে ভ্যাকসিনেশন শুরু করে দিয়েছে। এবং আমি সেই সাথেও জানাতে চাই যে টিকাটা বায়োএনটেকের বা ফাইজারের যে এমআরএনএ ভিত্তিক টিকাটা যুক্তরাজ্য অনুমোদন করেছে এবং আগামী মঙ্গলবার যে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই টিকাটা বাহরাইনেও আজকে অনুমোদন দিয়েছে দ্বিতীয় দেশ হিসেবে। আচ্ছা, তো এটা আসলে একটা আমাদের জন্য একটা খুব সুখবর আমি বলবো, এবং এটা পৃথিবীর জন্যই সুখবর। আমি যে কথাটা বলেছি, মঙ্গলবারে শুরু হচ্ছে মঙ্গল যাত্রা, মঙ্গল আলোকে উদ্ভাসিত হোক সারা বিশ্ব। জি, ধন্যবাদ। ডাক্তার ইসমত কবির, আসলে একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে একদিকে যখন এই যে টিকা দেওয়ার প্রস্তুতি চলছে, অন্যদিকে তো আমরা দেখছি যে যুক্তরাজ্যে কিছুক্ষণ আগে বিশেষ করে আহমদ হোসেনও বলছিলেন, যুক্তরাজ্যে করোনার পরিস্থিতি গত কয়েকদিনেও তো আসলে বেড়েছে। যেমন আমি যদি বলি, worldometers.info অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে আরও মারা গেছেন যুক্তরাজ্যে 397 জন। মাঝখানে তো কিছুটা কমে গিয়েছিল। এর কারণটা কি বলে মনে করছেন? আপনি ঠিকই ধরেছেন যে আমরা আগের থেকেই অতীত ইতিহাস, মানে 100 বছর আগের ফ্লু প্যান্ডেমিক থেকে আমরা যে কথাটা চলে এসেছে, যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউয়ে সত্যি দ্বিতীয় ঢেউ এসে আছড়ে পড়েছে গত স্পেন থেকে। আমরা বলবো যে আস্তে আস্তে যুক্তরাজ্যেও এটা এসেছে এবং সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে এই মাসের নভেম্বরের মাঝামাঝি আমি বলবো যে এটা চূড়ান্ত রকমের বেশি ছিল। এবং আমি সাথে একটা সুখবর জানাতে চাই যে গতকালের খবর যদি আপনারা দেখেন, যে আমাদের সংক্রমণের হার যেটাকে বলা হচ্ছে R0 বা R নাম্বার, সেটা কিন্তু 1-এর নিচে নেমে এসেছে। তার মানে হচ্ছে যে আমাদের শিগগিরই এই সংখ্যাটা কমে আসবে। এবং এর প্রেক্ষিতে গত 2রা ডিসেম্বর থেকে একটু শিথিল করা হয়েছে সারা দেশের লকডাউন বা রেস্ট্রিকশনস, কড়াকড়ি ভাব। এবং এটাই শুধু এখানে না, আপনি যেটা বলেছেন যে ইতিমধ্যে আমাদের 60,000 মৃত্যুর সংখ্যা, 60,000, আরো যদি আমি সঠিক সংখ্যাটা বলি, যে আজকের মৃত্যু ধরে এটা 61,000-এরও বেশি, এবং সংক্রমণের সংখ্যা প্রায় 17 লক্ষ ছাড়িয়ে গেছে। তো সেদিক থেকে আমরা খারাপভাবেই আক্রান্ত, কিন্তু এখন খবরটা অনেক ভালো যে আমরা দ্বিতীয় ঢেউটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে বা আসতে যাচ্ছে বলে আমরা জানি। এখানে একটা বিষয় ডাক্তার ইসমত কবির, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে এই দ্বিতীয় ঢেউ কতদিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে বা স্থায়ী হতে পারে? আবার অন্যদিকে কেউ বলছেন যে যুক্তরাজ্যের সবাইকে যেই ভ্যাকসিন দেয়া হবে, আমি যদি ভুল না করি 20 মিলিয়ন বা 40 মিলিয়ন যে ভ্যাকসিন যেটি দেয়া হবে, এটি দিতেও তো 6 মাসের মতো সময় লাগতে পারে। তাহলে এই বিষয়টিকে কিভাবে আপনারা সামলাবেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব একটা জরুরি প্রশ্ন। না, এখানে যে প্রশ্নটা আসছে যে দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণ অনেক কমে গিয়েছে। কিন্তু আপনি ঠিকই ধরেছেন যে এখানে যে সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমার্জেন্সি, যুক্তরাজ্যের যে বিজ্ঞানীদের সংস্থা রয়েছে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য, তারা কিন্তু সতর্ক করে দিয়েছেন যে
ক্রিসমাসকে বা সামনের এই ক্রিসমাসের ছুটিকে কেন্দ্র করে যে লকডাউন শিথিল 5 দিনের জন্য পুরোপুরি শিথিল করা যে আলোচনা করা হচ্ছে, তার প্রেক্ষিতে জানুয়ারিতে তৃতীয় ঢেউয়ের শঙ্কার কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু সতর্ক করে দিয়েছেন। আর ভ্যাকসিনের যে ব্যাপারটা দেখা হচ্ছে, সেখানে 10টা স্তর তৈরি করা হয়েছে এবং প্রাথমিকভাবে যারা নার্সিং হোম বা কেয়ার হোমের বাসিন্দা যারা এবং তাদের যেখানে কাজ করছে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে 6,80,00,000-এর মধ্যে 2 কোটিকে চিহ্নিত করা হয়েছে এবং বলা হচ্ছে যে এপ্রিলের মধ্যেই এই শুধু বায়োএনটেক বা ফাইজারের টিকা নয়, একাধিক টিকা হাতে চলে আসবে এবং এ দিয়ে এপ্রিলের মধ্যেই অন্তত ঝুঁকিপূর্ণ সমস্ত জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে। এবং প্রাথমিকভাবে এই আপনি যে দেখেছেন যে অলরেডি আমাদের 40 লক্ষ লোকের জন্য ভ্যাকসিন ইতিমধ্যে এসে গিয়েছে আমি বলবো। জি, এবং এটা মঙ্গলবার থেকে শুরু হবে। ডাক্তার ইসমত কবির, আবারও আসবো, বেশ কিছু বিষয় আসলে জানার রয়েছে। একটু যেতে চাই আহমেদ হোসেন আপনার কাছে, খুব ছোট্ট করে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে, 1 মিনিটের মধ্যে একটু বলবেন। সেটি হচ্ছে যে ডাক্তার ইসমত কবির কিন্তু আশঙ্কা প্রকাশ করলেন যে জানুয়ারিতে যুক্তরাজ্যে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। আপনি কি মনে করছেন জনাব আহমেদ হোসেন, আমাদের দেশে কি আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ে আছি ঠিক এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে তৃতীয় ঢেউ একমাত্র প্যান্ডেমিকের ক্ষেত্রে স্প্যানিশ ফ্লুর সময় দেখা গিয়েছিল তৃতীয় ঢেউয়ের ব্যাপারটা, তারপরে আসলে দেখা যায়নি। তো আমরা এখনো জানি না যে আসলে তৃতীয় ঢেউটা আমরা মানে আসবে কিনা সারা ওয়ার্ল্ড ওয়াইড। আর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করি, তাহলে আমরা কিন্তু আসলে প্রথম ঢেউটাই যদি আসলে এখনো পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারিনি, কারণ আমাদের শুধুমাত্র 1000-এর মতো করে আমরা নামিয়ে এনেছিলাম, কিন্তু তার মানে এই না যে আমরা খুব বেশি নামিয়ে আনতে পেরেছিলাম সেই সময়টাতে। যদিও আমাদের কিছুটা বেড়েছে, তো আমরা সেকেন্ড ঢেউয়ের একটা ওয়েভের মধ্যে আছি বলতে পারেন, কিন্তু এমন না যে আমাদের আউট অফ বাউন্ডারিতে চলে গিয়েছে। সো আমরা তৃতীয় ঢেউয়ের কথা এখনো পর্যন্ত মানে আমাদের চিন্তা করার অবকাশটা এখনো পর্যন্ত আসেনি। আমরা হোপফুলি এখনো পর্যন্ত আমরা অন্যান্য দেশের মতো না, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর মতো না, বা আমেরিকার মতো আমাদের অবস্থা না, আমরা এখনো পর্যন্ত ভালো অবস্থায় আছি। এবং ইভেন আমি যদি ইন্ডিয়ার দিকেও তাকাই, তাহলে ইন্ডিয়ার দিকেও কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে তারা অনেক কমিয়ে এনেছে তাদের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ড কিন্তু এখন নিচের দিকে নামছে। সো আশা করি যেহেতু আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, তো আমরা হচ্ছে একই ট্রেন্ড ফলো করব। যদিও ইন্ডিয়ার ইনফেকশনটা খুব অনেক বেশি ছিল, আমাদের সেরকম ভাবে ছিল না। আমি আবারও একটু যেতে চাই ডাক্তার ইসমত কবির, আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমাদের দেশের যে করোনা পরিস্থিতি ঠিক এই মুহূর্তে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা আমরা ঠিক এখন কোন অবস্থানে রয়েছি করোনার দিক থেকে? ধন্যবাদ মাহমুদুল হক। আমি একজন সচেতন বাংলাদেশী হিসেবে, চিকিৎসক হিসেবে আমি তো গভীরভাবে বাংলাদেশের অবস্থার উপর নজর রাখছি এবং এর মধ্যে আহমেদ হোসেন সাহেব যে কথাগুলি বলেছেন সেগুলিও শুনেছি। আমি তার সাথে পুরোপুরি একমত। বাংলাদেশের করোনা পরিস্থিতির সামগ্রিক ব্যবস্থাপনা প্রথম দিকে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সেটা সারিয়ে উঠে গেছে এবং আমার মনে হয় বাংলাদেশের সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেকটাই সচেতন। টিকার ব্যাপারেও আমি যতদূর জানতে পারছি যে খুব প্রোঅ্যাক্টিভলি নিজের থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন মহল বিভিন্ন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রাখছেন, কোভ্যাক্সের সাথে যোগাযোগ রাখছেন যাতে করে টিকা পাওয়া যায়। আর ব্যবস্থাপনার দিক থেকেও আমরা দেখছি যে পুরোপুরি আমরা যে একেবারে শূন্যে নামিয়ে আনা না গেলেও যে কোনো সময় যে এটা আয়ত্তের বাইরে যেতে যায়নি, স্বাস্থ্য ব্যবস্থা একদম ধ্বংসের মুখে পড়ে যায়নি। নিউ ইয়র্কে বা বিশেষ করে ইতালিতে বা এমনকি যুক্তরাজ্য যেরকম পরিস্থিতি হয়েছিল সেরকম পরিস্থিতিতে বাংলাদেশ পড়েনি। এটা খুব একটা ভালো দিক। আমার মনে হয় এই দিন দিন পরিস্থিতি আরো উন্নতি হবে এবং শিগগিরই বাংলাদেশ অন্যান্য দেশের সাথে করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাবে। জি ডাক্তার ইসমত কবির, একটা বিষয় একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে আজ ঢাকার বাইরে যে সমস্ত জেলায় পিসিআর টেস্টের মাধ্যমে করোনার সুযোগ সুবিধা নেই করোনা পরীক্ষা করার, সেখানে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে
করোনার পরীক্ষা করা শুরু হয়েছে এবং আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি নিজেও বলেছেন যে দেখা যাচ্ছে যে আমাদের দেশের লোকজনের মধ্যে করোনা টেস্টেও এক ধরনের অনীহা রয়েছে। আপনি কি তাই মনে করেন বা কেন আসলে এই অনীহা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মাহমুদুল হক। এটা সত্যি সত্যি আমি তার সাথে একমত যে অ্যান্টিজেন পরীক্ষাটা আমাদের অনেক আগেই শুরু করা উচিত ছিল। আমরা তবু দেরিতে হলে যে আমরা শুরু করতে পেরেছি এটা ভালো। আরটিপিসিআর এর জন্য যেটাকে বলি আমরা সবচেয়ে ভালো টেস্ট, এটার জন্য যেরকম প্রচুর টাকা পয়সা দরকার হয়, একটা ভালো ল্যাবরেটরি দরকার হয়, অ্যান্টিজেন পরীক্ষার বেলা কিন্তু তা দরকার হয় না। সেই জন্য এটা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলে এটা টেস্ট করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু বিকল্প না, এটা এটা আরেকটার পরিপূরক হতে পারে, এটার পাশাপাশি চলতে পারে। অ্যান্টিজেন ব্যবস্থা, অ্যান্টিজেন টেস্টে যেরকম ভালো ভালো দিক আছে, অনেকগুলি খারাপ দিকও আছে। যেমন এটা 100% নির্ভরযোগ্য না, এটা নির্দিষ্ট সময়ে করতে হবে, না হলে এটা নেগেটিভ একটা নেতিবাচক ফলাফল দিবে। এবং এটাকে কোনোভাবেই আরটিপিসিআর বিকল্প হিসেবে ভাবা হবে না। এটা একটা ধারণা আমরা পেতে পারি যে কেমন করে সংক্রমণ জনগোষ্ঠীর মধ্যে আছে এবং কতটুকু আছে, এটা একটা দিক। অনীহার যে ব্যাপারটা, এটা বাংলাদেশের মধ্যে আমরা জানি যে প্রথম দিকে একটু টেস্টের ব্যাপার নিয়ে একটু অব্যবস্থাপনা হয়েছিল, যে টেস্টের নিয়ে অনেক ভুল বোঝাবুঝির অবকাশ আছে। পরবর্তীতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা বেশিরভাগই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর, এবং তাতে করে মুনাফা তৈরির জন্য কিছু কিছু ঘটনা ঘটেছে যা অনভিপ্রেত, এবং তা থেকেও মানুষের মধ্যে যে আমি যদি টেস্ট করি তাতে লাভটা কি হচ্ছে সেরকম একটা ধারণা আছে। টেস্টটা যে আমি ফলাফল আমি পাবো, ঠিক পাবো, তারই বা নিশ্চয়তা কি? আর টেস্ট হওয়ার পরে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা তো আমাকেই ব্যবস্থা করতে হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ট্যাবু আছে একটা, যেটা প্রথম দিকে বেশি থাকলেও এখন কম হলেও আছে। যে আমার যদি টেস্ট ধরা পড়ে তাহলে তো আমার রুজি বন্ধ হয়ে যাবে, আমাকে চাকরির স্থল থেকে বলবে যে আমাকে তুমি কাজে আসতে পারবে না। আমি যদি বাড়ি ভাড়াতে থাকি তাহলে বাড়িওয়ালা বলবে তুমি এ বাড়ি থেকে উঠে যাও। এই যে একটা ট্যাবু কাজ করছে, এটাও কিন্তু একটা কারণ যে টেস্টের ব্যাপারে অনীহা। ধন্যবাদ। ডাক্তার ইসমত কবির, আবারও আসবো আপনার কাছে, একটু যেতে চাই জনাব আহমেদ হোসেন আপনার কাছে। সেটা হচ্ছে যে অনীহার কথা বলছিলেন ডাক্তার ইসমত কবির, যে আমাদের যে অনীহা রয়েছে, আহমেদ হোসেন আসলে ঠিক এই মুহূর্তে সাধারণ জনগণকে আসলে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি পরামর্শ দেবেন আমাদের দেশে যারা রয়েছেন সাধারণ মানুষ টেস্টের ব্যাপারে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের মানুষদের স্বাস্থ্য নিয়ে মানে তাদের সচেতনতার অনেক অভাব আছে। এটা শুধুমাত্র করোনা টেস্টের জন্যই না। আপনি যদি মনে করেন যে অন্য একটা ডিজিজের কথা চিন্তা করি, যেমন ক্যান্সারের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু বাংলাদেশে ক্যান্সার যদি কোনো একটা মানুষের হয় বা তাদের কিন্তু ধরা পড়ে কি আপনার সেকেন্ড স্টেজে বা থার্ড স্টেজে বা ফোর্থ স্টেজে, এরকম আর কি, এট দ্য এন্ড অফ লাইফে গিয়ে ধরা পড়ে। তার মানে তার ফার্স্ট স্টেজে কিন্তু আসে না। এখন এই ধরনের টেন্ডেন্সিটা কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রেই, মানে বাংলাদেশের সমস্ত মানুষের সমস্ত ডিজিজের ক্ষেত্রে কিন্তু ট্রু। আর সেখানে মধ্যে ইনফেকশনে যেহেতু করোনা হচ্ছে কি মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, তাদের মধ্যে আছে, এবং শুধুমাত্র জ্বর এবং সর্দি কাশির মধ্যে সীমাবদ্ধ আছে ম্যাক্সিমাম মানুষদের মধ্যে। তো তারা এটাকে খুবই রেগুলার টাইপের অফ ডিজিজ ধরে। এটাকে আসলে সেই মানে সিভিয়ার এন্ড অফ লাইফ টাইপ অফ ডিজিজ, সেই টাইপের ডিজিজ তারা ধরছে না। তো এই জন্যই তাদের মধ্যে একটা অনীহা কাজ করে। এখন কি করণীয়, আসলে কি করা উচিত? এটা শুধুমাত্র করোনার জন্য না, এটার মধ্যে আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত। এটার সাথে অনেক কিছু জড়িত। এটার সাথে আমাদের বাংলাদেশের মানুষের ইকোনমির একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের হচ্ছে তারা আসলে প্রথমে খাবার চিন্তা ভাবনা করবে, তারপরে কি আসবে হচ্ছে কি তার মানে স্বাস্থ্য ব্যবস্থা দেখানোর কথা আসবে। আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ মানে দেওয়া হয় বাংলাদেশের মানুষের জন্য, তাহলে যদি 3 টাকা যদি খরচ করতে হয়, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শুধুমাত্র 1 টাকা দেয়, আর বাকি 2 টাকা কিন্তু বাংলাদেশের মানুষের নিজেদের পকেট থেকে খরচ করতে হয়। এটা হচ্ছে কি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার এক্ষেত্রে আহমেদ হোসেন, সরকারের কি কোনো কিছু করার আছে? এই যে টেস্টের সংখ্যা আরো বাড়ানো এবং আরো সচেতনতা বৃদ্ধির জন্য আরো সবাই যাতে টেস্ট করাতে এগিয়ে আসে।
এখানে টেস্টের সংখ্যা, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু 118টা কেন্দ্র আছে যেখানে টেস্ট করা হচ্ছে RT-PCR এর মাধ্যমে। আর এটা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের জন্য 118টা যে ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে এটা কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা। বেশি বলতে বোঝাচ্ছি যে অন্যান্য অনেক কান্ট্রিজের চেয়ে অনেক মানে ভালো অবস্থায় আছে। জি। এখন বাংলাদেশ অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে এবং এটাও হচ্ছে কি খুবই ভালো একটা উদ্যোগ। তো অনীহার যে ব্যাপারটা এটা আসলে নিজেদের মধ্য থেকে আসতে হবে। প্রথমত হলো কি আমার কলিগ যেটা বললেন যে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা অনীহা কাজ করে, যে সমস্ত এটা মানে এগুলা হচ্ছে কি কারণ আসলে আচ্ছা। যে এই সমস্ত কারণগুলোর জন্যই বাংলাদেশের মানুষের মধ্যে অনীহাটা কাজ করছে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে ব্যবস্থা, মানে ওয়েলথ ইন্ডেক্সের যে কথাটা করে বলি, আমাদের এইটা কিন্তু হচ্ছে আনইকুয়াল। যেমন আপনি যদি বাইরের দেশের কথা, যদি যুক্তরাজ্যের কথা যদি চিন্তা করেন, সবাই কিন্তু হচ্ছে কি ভেরি মাচ ইকুইভ্যালেন্ট, মানে তাদের কিন্তু নিডস যেটা, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, মোস্ট অফ দ্য পিপলের কিন্তু এই জিনিসটা আছে। কিন্তু বাংলাদেশের মানুষের যদি চিন্তা করেন, একটা শ্রেণীর মানুষের কিন্তু সবকিছু আছে, আরেকটা শ্রেণীর মানুষের কিন্তু কিছুই নাই। এটার যে ডাইভার্সিটি মানে হেটেরোজেনিটি, যেটা অসামঞ্জস্য, যেটা এটা কিন্তু প্রচুর বাংলাদেশের মানুষদের মধ্যে। এক্ষেত্রে করণীয় কি? এই জন্যই এটা খুব রাতারাতি যে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন সেটা আচ্ছা। কিন্তু না, জি। কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। আঁকাতে এগোতে হবে। আবারও আসবো জনাব আহমেদ হোসেন, একটু ডাক্তার ইসমাত কবির আপনার কাছে ফিরতে চাই। আগামী সপ্তাহে তো যুক্তরাজ্যে যে ভ্যাকসিন দেয়া শুরু হবে, বাংলাদেশে আমরা আসলে কত তাড়াতাড়ি ভ্যাকসিন পাবো বা কি করা উচিত এখন আমাদেরকে ভ্যাকসিন দ্রুত পাওয়ার জন্য? ধন্যবাদ। দ্রুত পাওয়ার জন্য আমি আমি খুব আমি বাংলাদেশের যারা ভ্যাকসিন নিয়ে ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে আমি একটা খুব কাছাকাছি সম্পর্ক রেখেছি এবং আমি জানি তারা কত গভীরভাবে গ্যাভি, যেটা গ্লোবাল অ্যাক্সেস ফর ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোভ্যাক্স এর সাথে খুব গভীর সম্পর্ক রেখেছেন এবং জড়িত আছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভ্যাকসিন সংক্রান্ত একটা শক্তিশালী সংস্থা তৈরি করেছে এবং তারা সামগ্রিক ব্যাপারটা দেখাশোনা করছেন। একটা কারা অগ্রাধিকার পাবেন এ ব্যাপারটা আছে। আর আহমেদ হোসেন সাহেবের সাথে আমি একমত হয়ে কিছু বলতে চাই যে বাংলাদেশের কিন্তু চমৎকার একটা স্বাস্থ্য অবকাঠামো রয়েছে। আমাদের যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা, ইউনিয়ন স্বাস্থ্য ব্যবস্থা, এটা কিন্তু চমৎকার একটা স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাটায় আমরা কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের তেমন করে ব্যবহার করছি না, তেমন করে এদেরকে যুক্ত করতে পারিনি। আমরা যদি সমস্ত উপজেলা স্বাস্থ্য কার্যক্রমগুলিতে, গ্রামীণ স্বাস্থ্য অবকাঠামোতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আমরা যদি আরো ভালোভাবে সংযুক্ত করতে পারি, তাহলে শুধু ভ্যাকসিনের বিতরণই না, এবং যে আমাদের প্রিভেন্টিভ মেডিসিন, যে আমাদের স্বাস্থ্য প্রতিরক্ষা, স্বাস্থ্য ব্যাপারে যেটা প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা, এটাও বাড়বে, শুধু ভ্যাকসিন বিতরণ না। এটার উপরেই আমি জোর দিতে চাই। আজকে দুদিন পরে হোক আর আগে হোক, অ্যাপলের যেমন স্মার্টফোন তৈরির 3 মাস বা 4 মাসের মধ্যে বা 4 বছরের মধ্যে বাংলাদেশের সবার হাতে হাতে পৌঁছে গেছে। এই যত আধুনিক ভ্যাকসিনই হোক না কেন, বাংলাদেশের 2 মাস পরে অথবা 2 সপ্তাহ পরে এটা পৌঁছে যাবে সবার ঘরে, আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইসমাত কবির। একটু জনাব আহমেদ হোসেন আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যে আরো ইনভলভমেন্ট সেটা আরো বাড়ানোর জন্য বলছিলেন ডাক্তার ইসমাত কবির। আহমেদ হোসেন, একেবারে শেষ পর্যায়ে আছি আমরা আমাদের আজকের আয়োজনে। আপনার শেষ মন্তব্য, এবং আমরা যতটুকু শুনেছি যে বেসরকারিভাবে কিছু কয়েকটি সংস্থা আমাদের দেশে যুক্তরাজ্যের যে ভ্যাকসিন দেয়া হবে সেই ভ্যাকসিনটি আমাদের দেশে নিয়ে আসবে, সেরকম কথাও পত্রপত্রিকা গণমাধ্যমে আসছে। এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? ধন্যবাদ। আসলে যুক্তরাজ্যে এই মুহূর্তে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফাইজার বায়োএনটেক এর যে ভ্যাকসিনটা, এটার কিন্তু আপনাকে প্রিজার্ভ করতে হবে -70°C আপনার রেফ্রিজারেটরে। এবং বাংলাদেশে কিন্তু খুবই হচ্ছে কি এই ধরনের রেফ্রিজারেটর প্রিজার্ভ করার যে খুবই কম আছে বাংলাদেশে। স্পেশালি যদি আপনি মানে আরবান ছেড়ে যদি আপনি রুরাল সিনারিও বা উপজেলা হেলথ এই সমস্ত জায়গায় যান, সেখানে বলতে গেলে নাই বলতে হবে। তো আপনি তো এই ভ্যাকসিনটা আসলে প্রিজার্ভ করতে পারবেন না।
তো আমাদের জন্য যেটা অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে রাশিয়ান ভ্যাকসিন যেটা আছে সেটা, এবং হচ্ছে কি অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা। তো এই দুটো ভ্যাকসিনটা এখনো পর্যন্ত আমাদের, আমরা এখনো পর্যন্ত কমিটমেন্টটা পেয়েছি, কিন্তু পাবো আমরা আশা করি। কিন্তু এখন কবে পাবো এটা এখন একটা আনসার্টেনিটি আছে। সো আমরা আশা করি খুব দ্রুতই আমরা পেয়ে যাব। তারপরে আমাদের জন্য, আমাদের মতো একটা দেশের জন্য এটা ডিস্ট্রিবিউশন করাটা খুব জটিল একটা প্রসেস আমাদের মতো দেশের জন্য। আমরা বিসিজি ভ্যাকসিনটা যেহেতু খুব সহজেই যেহেতু আমরা দিতে পারি, আমাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, 1 কোটি আমরা চিলড্রেনকে আমরা দিতে পারি। কিন্তু সেই তুলনায় হচ্ছে আমাদের 17 কোটি মানুষ, এবং 17 কোটি মানুষের মধ্যে আসলে মোস্ট অফ দা পিপল এখনো পর্যন্ত তারা ভ্যাকসিনটা কি কেন লাগবে এবং এই ধরনের সচেতনতার প্রচন্ড অভাব আছে, এবং তারা আসলে এটা নিতে চায় কিনা সেটাও আমরা এখনো পর্যন্ত জানি না আমাদের রুট লেভেলের মধ্যে। এ ব্যাপারে খুব তো ভালোভাবে এই আসলে জিনিসটাই হচ্ছে পরিকল্পনা করে এগোতে হবে, যে কিভাবে আসলে পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। দ্যাটস কি- রাইট। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ হোসেন এবং ডাক্তার ইসমাত কবির, আপনাদের দুজনকে আপনাদের চমৎকার পর্যালোচনার জন্য। ধন্যবাদ মাহমুদ হক, ধন্যবাদ। ধন্যবাদ আহমেদ হোসেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। সবাইকে। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ হোসেন এবং যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক ডাক্তার ইসমাত কবিরের সঙ্গে, বিশেষ করে করোনার ভ্যাকসিন এবং করোনার পরিস্থিতি সামনে কি পর্যায়ে আমরা যেতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এর সঙ্গে শেষ করবো আমাদের আজকের নিউজ গ্যালারি। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন।